মহোদয়, একটি বড় স্ক্যাম সামনে এসেছে, ভাইপোর সেবাশ্রয় ক্যাম্পে স্ক্যাম। ইতিমধ্যে আমাদের বিষ্ণুপুর পিএসএ একাধিক কেস আমাদের ফাইল হয়েছে, এফআইআর। এই এফআইআর এর ভিত্তিতে আমি আপনার প্রথমে অনুমতি চাইছি, আমি মুখটা হেজি করে দিয়েছি, কিভাবে ক্ষতি করেছে দেখুন। এই ছবিগুলো দেখুন, এই চিটিংবাজটা দেখুন, বাচ্চাটার হাত গেছে, দেখুন। দেখুন আরেকটা বাচ্চাকে কিভাবে বিকলাঙ্গ করেছে দেখুন। এই দিদির পাটা গেছে দেখুন। এ যেটা করেছে এই চিটিংবাজ ভাইপো, আল্ট্রাসোনোগ্রাফি মেশিন বাইরে নিয়ে গেছে, এক্সরে মেশিন বাইরে নিয়ে গেছে, সরকারি হসপিটালের ডাক্তারদের বাইরে নিয়ে গেছে, মেডিকেল কলেজের স্টুডেন্ট মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে। মেডিকেল কলেজের স্টুডেন্ট ডাক্তার হতে পারে, চিকিৎসা করতে পারে? তো একবার ঢুকলে বেরোবে না, এ তো খুনের মামলা। একে কেউ বাঁচাতে পারবে না, এই চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। আগে তো সবকে তুলবো, সব আল্ট্রাসোনোগ্রাফি মেশিন সিজ হয়েছে, সব এক্সরে মেশিন সিজ হয়েছে। দিলীপ মন্ডল তার গোডাউন থেকে এই সকল সেবাশ্রয় 25-এ ওষুধ সিজ হয়েছে, যেটা 21 সালের ওষুধ, এক্সপায়ারি ওষুধ দিয়েছে পেশেন্টদেরকে। গতকাল আমি একটি চিঠি পেয়েছি অধ্যক্ষ মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার মহাশয়, বিনীত নিবেদন এই যে আমি ডাক্তার রাজীব বিশ্বাস, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ রেডিওলজি বিভাগে আরম্ভ চিকিৎসক হিসেবে নিযুক্ত ছিলাম। একজন জুনিয়র চিকিৎসক হিসেবে অভয়া আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম। অভয়া পরবর্তী সময় স্থানীয় নেতাদের প্রচ্ছন্ন মদতে কলেজের প্রিন্সিপাল স্যার এবং কিছু ছাত্রদের ঝামেলার ফলে আন্দোলনে থাকার জন্য হেনস্থার ভয় দিন কাটতে থাকে। আমতলা অডিটোরিয়ামে সেবাশ্রয় নিয়ে জানতে পারি, সেই ক্যাম্পে ডিউটি করতে বলা হয়। একজন জুনিয়র চিকিৎসক হিসেবে নিজের সুরক্ষার কথা ভেবে আমি ডিউটি করি। পরবর্তীতে এসডিওর মাঠে মডেল ক্যাম্প ইউএসজি বিভাগ ডিউটি করার জন্য শামীম আহমেদ আমায় ডেকে পাঠান। হাসপাতালে ডিউটির অবসর সময়ে কিছু কিছু দিনে বাকি আর জুনিয়র চিকিৎসকদের মতো আমি শুধু ডিউটি করি। সেবাশ্রী 2-এর সময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার কারণে ন্যূনতম অংশগ্রহণ করি। আমি একজন জুনিয়র চিকিৎসক, আমায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভবিষ্যৎ সুরক্ষার্থে আপনার প্রতি আমার আবেদন। রাজীব বিশ্বাস। আমি মাননীয় সদস্য দেবাংশু পণ্ডা মহোদয় গতকাল যে অভিযোগ করেছিলেন তার ভিত্তিতে আমি সবাকে এবং বাংলার জনগণকে আশ্বস্ত করতে চাই যে আমরা এই ব্যাপারে রাজ্য পুলিশের সিআইডি, এসটিএফ, দক্ষিণ 24 পরগনা জেলা পুলিশকে নিয়ে তার সঙ্গে
আমাদের মেডিকেল এক্সপার্টদের নিয়ে আমরা ব্যাপক অভিযান এবং ব্যাপক তদন্তের কাজ করছি। মানুষের জীবন নিয়ে যারা ক্ষতি করেছেন এবং এই ক্যাম্পে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রত্যেকটি অভিযোগকে এফআইআর হিসেবে ট্রিট করা হয়েছে। এবং আপনারা নিশ্চিন্ত থাকুন, এত বড় জঘন্য অপরাধ এই পশ্চিমবঙ্গে এই মেডিকেল ক্যাম্প নিয়ে ভাইপো করেছে, তার সাকরেতরা করেছে, তাদের একজনকেও ছাড়ার কোনো সিন নেই। সময় কথা বলবে, টাইম উইল স্পিক। আমরা আট ঘাট বেঁধে প্রস্তুতি নিয়ে সমস্ত তথ্য জোগাড় করে এভিডেন্স নিয়ে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী কাজ করছি। যথা সময়ে বৃক্ষ তুমি কে, ফলে না পরিচয়তে। ভালো থাকবেন। সেবাশ্রয় অভিষেক ব্যানার্জির ঘটা করে হেলথ ক্যাম্প কর্মসূচি, ডায়মন্ড হারবার মডেল, সেখানে এইসব করতেন, সব লোকজনদেরকে আনতেন আর ওই অস্থায়ী ক্যাম্পকে এমন করতেন যেন কোনো 5 স্টার কোনো একটা ব্যাপার। দেখুন না, প্যান্ডেল করে এমন সব বানাতেন, বিরাট খরচা। আমি দর্শক এইসব নিয়ে অনেকবারই কথা বলেছি যে এত খরচের কোনো প্রয়োজন নেই। যে খরচটা করা হয়েছে ওখানে ওইসব মণ্ডপ মানে প্যান্ডেল বেঁধে ওইসব না করে ওই টাকাতে গোটা থেকে মেশিন যদি কিনে সরকারি হাসপাতাল, ওনাদেরই তো সরকার চলছে, সে হাসপাতালে দিলে মানুষ আরও ভালো পরিষেবা পেতেন। সরকারি পরিকাঠামোতে যেসব থাকার কথা হাসপাতাল, মানে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সেকেন্ডারি স্বাস্থ্যকেন্দ্র, এরকম পরপর গ্রামাঞ্চল পঞ্চায়েত এলাকাতেও তো আছে, তো সেইগুলোকে অ্যাক্টিভ করলেই হয়ে যেত। এরকম ঘটা করে সেবাশ্রয়ের ব্যাপারটা করতে হতো না। কিন্তু কি জানতে পারছি আমরা যেটা বলছি যে এই টাকা খরচ না করে মানে হাসপাতালে মেশিন কিনে দিলে ভালো হতো, তার জায়গায় জানতে পারছি যে হাসপাতালের নার্সিংহোমের মেশিন বের করে এনে এই ক্যাম্পে খোলা জায়গাতে বা অস্থায়ী জায়গাতে ওনারা মেডিকেল ক্যাম্প চালাতেন, যেটা একেবারে ইললিগাল। আল্ট্রাসাউন্ড মেশিন ইউএসজি ওটা বাইরে পোর্টেবল করে কোথাও টেস্ট করা যায় না, নিয়ম বিরুদ্ধ। এমনিতেই বলা আছে এই মেশিন কোথাও বসালে তার একটা সময় টাইম পিরিয়ড দিতে হয়, তারপরে তাকে কাজ করা, তাতে পরীক্ষা নিরীক্ষা করার কথা। মানে স্ট্যাবলিশমেন্ট স্থায়ী একটা জায়গায় থাকতে হবে, একটা সময় থাকতে হবে, তারপর সেটা রোগীদের পেশেন্টের মানে রোগীদের টেস্টের জন্য কাজে লাগানো হবে। ওই রকম কোথাও নিয়ে চলে এলাম, ওই রাস্তার ধারে নিয়ে চলে এলাম, বসিয়ে নিলাম, ওই রকম করা যায় না। এটা মানে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট যা আছে সেই সব বিরোধী আছে, মানে নিয়ম আছে না, সব একটা জিনিসের সিস্টেম আছে, তো এইসব নিয়মের বাইরে। তো এইসব করেছেন, যা ইচ্ছা তাই করেছেন, যেমন করে খুশি পরীক্ষা নিরীক্ষা করেছেন, যেমন করে খুশি রিপোর্ট দিয়েছেন, যেমন করে খুশি ওষুধ দিয়েছেন, ট্রিটমেন্ট করেছেন, ব্যাস কার হাত কাটা গেছে, কার পা কাটা গেছে, কার ইনফেকশন হয়ে গেছে। সাংঘাতিক ব্যাপার, যাচ্ছেতাই কাণ্ড হয়ে গেছে। তো খুনের মামলা, সত্যিই তো খুনের মামলা। সস্তায় প্রচারের জন্য উনি যা করেছেন, যারা ডাক্তার না তাদেরকে দিয়ে করিয়েছেন, মানে প্রেসক্রিপশন করানো, মেডিকেল স্টুডেন্ট তাদেরকে নিয়ে চলে যাওয়া হয়েছে। অ্যালোপ্যাথিক না ডাক্তার, অন্য তাদেরকে দিয়ে ডাক্তার দেখানো হয়েছে। পরীক্ষা নিরীক্ষা করা, এই যে সব মানে এই যে রে মেশিন যেগুলো আছে, রে মেশিন, এক্স রে বা আরও রেডিওলজির যেসব, সেখানে যারা এক্সপার্ট তাদেরকে দিয়ে করা হয়নি, সব নন টেকনিক্যাল লোকজনদেরকে দিয়ে করে দেওয়া হয়েছে, বা যারা এখনও শিখে ওঠেননি, পরিষ্কার করে জেনে ওঠেননি, তাদেরকে দিয়ে করা হয়েছে। মানে যা ইচ্ছা তাই করেছে মানুষের জীবনকে নিয়ে এই ক্যাম্প, যা ইচ্ছা তাই হয়েছে। আর ভাইপো এটাকে নিয়ে বড় বড় করে ফোটানি করে তার বিজ্ঞাপন করেছেন, তার ছবি চারিদিকে ছয়লাপ করে লাগানো হয়েছিল, আর ওই পুষ্পারা জাহাঙ্গীররা তাদের প্রচারের কাজে লাগানোর চেষ্টা করেছেন। আর মানুষ এসেছিল, মানুষের তো অনেক ক্রাইসিস ছিল না, এখানে তো সরকারি হাসপাতালেও ঠিকঠাক পরিষেবা ছিল না, তো ভেবেছিলেন যে ওখানে গেলে যদি কিছু একটা হয়, এমপি বলছেন সেবাশ্রয় দেখেছেন এত ঝাঁ চকচকে সব পরিকাঠামো, যদি একটু ট্রিটমেন্ট ভালো করে হয়, তো সেই আশাতে মানুষ ওখানে গিয়েছিলেন। তো গিয়ে এখন এই অবস্থা, হাত যাচ্ছে, হাত কাটা, পা কাটা যাচ্ছে, কার চোখের সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কার শরীরের অন্যান্য অংশে ইনফেকশন হয়ে গেছে, এইসব এখন সাংঘাতিক সব বড় জায়গায়, মানে বড় বিপদ সামনে চলে এসছে।
মানুষ তখনও বুঝতে পারছিল না যে করতে কী হয়েছে। এখন নতুন সরকার এসে যখন এই সবগুলো দেখছে, বের করে খোলাসা করে, তখন দেখা যাচ্ছে যে এরকম ব্যাপার, আর মানুষও রিলেট করতে পারছেন, তাই তো তাহলে সেই জন্যই তো আমার এরকম হয়েছে। এখন তারাও কথা বলতে শুরু করেছেন। যখন এই তদন্ত বা এইসবগুলো প্রকাশ্যে আসছে না, যে এই ব্যাপার হয়েছে, অনিয়ম হয়েছে, নন ডক্টর মানে ডাক্তার না, তাদেরকে দিয়ে এইসব করানো হয়েছে, নন টেকনিক্যাল পার্সনদেরকে দিয়ে টেকনিক্যাল কাজকর্ম করানো হয়েছে, তো এই সবগুলো এখন সামনে খোলাসা হয়ে যাচ্ছে যে কীরকম সাংঘাতিক ব্যাপার। ফলে এখন মানুষও সাহস পেয়েছেন, তারও ক্ষতিটা তারা বুঝতে পারছেন, তারাও প্রকাশ্যে আসছেন, এবং যাদেরকে দিয়ে কাজগুলো করানো হয়েছিল স্টুডেন্ট, তারাও এখন বলছেন চাপে পড়ে গেছিলাম, এই করানো হয়েছে, আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে বলছি বলে চিঠিও করছেন, দেখছেন তো। তবে মুখ্যমন্ত্রী বলছেন এই চিটিংবাজ ভাইপোকে ছাড়বো না, আট ঘাট সব বেঁধে নামবো, সবকে তুলবো, আর একবার ঢুকলে কিন্তু বের হতে পারবেন না। আমিও কথা বিশ্বাস করি এটা এত বড় একটা অপরাধ, অনেক অপরাধই উনি করেছেন, ওনার সম্পর্কে প্রচুর তো অভিযোগ এসছে, অনেক দিন ধরে শুনছি, ইডি সিবিআই তো হয়েছে, আমি ইডি সিবিআই ছেড়ে দিলাম, ওর প্রতি আমরা এখন নজর দিচ্ছি না, আমরা যা দেখছি এখন শুভেন্দুর পুলিশের দিকে, সিআইডির দিকে নজর রাখছি। অনেকগুলো কেস হয়ে গেলে তো সবেরই আটঘাট বেঁধে, মানে ওই আর কি, যাতে ধরেই না আবার সেদিনের সঙ্গে সঙ্গে বেল পেয়ে যান, সব দিকটা তো দেখে করতে হবে না, সব ডকুমেন্টেড করে আর করে করতে হবে, তো ফলে একটু সময় লাগছে। কিন্তু আমার কোথাও মনে হচ্ছে ওই ভাইপোকে শুভেন্দুর পুলিশই ধরবে ভাইপোকে, ইডি সিবিআই লাগবে না। আর এটা এত বড় কেস, যেহেতু জীবন নিয়ে খেলা, মেডিকেল ব্যাপার, খুব সেন্সিটিভ, অঙ্গচ্ছেদ অঙ্গহানি পর্যন্ত হয়েছে, খুনের মামলাও তো শুনছি, মানুষের হয়তো অনেকের মৃত্যু হয়ে গেছে। তো এটা কিন্তু সাংঘাতিক কেস দর্শক, সাংঘাতিক কেস, কারণ মেডিকেলি এসব করা যায় না, এবং এর ধারা খুব কঠিন, মেডিকেল ধারা কিন্তু খুব কঠিন। তো বিধানসভাতে এই বিষয়ে বক্তব্য রাখার, মানে এই বিষয়ে একটা বিষয়, ওই ফলতার যিনি নতুন এমএলএ হয়েছেন দেবাংশু পাণ্ডা, উনি কালকে একটা করেছিলেন যে সেবাশ্রয় নিয়ে, তো আজকে মুখ্যমন্ত্রীর বিবৃতি আজকে এসছে, উনি বিধানসভায় দাঁড়িয়ে এসব বলেছেন, কিন্তু যেসব কথাগুলো বলেছেন দর্শক, আঁতকে ওঠার মতো না, আঁতকে ওঠার মতো, যা খুশি কেন এসব করলেন? আপনার পিসির সরকার চলছিল, পিসির হাসপাতাল ছিল, সেখানে ট্রিটমেন্টের পর্যাপ্ত ব্যবস্থা না করে কেন এসব করেছেন? আপনার একটু এ হলো না যে যাকে তাকে দিয়ে যা খুশি করা যায় না মানুষের জীবন নিয়ে? নিজের চিকিৎসার জন্য চলে যাচ্ছেন, গাফিলতি যাতে না হয়, বিদেশে আমেরিকায় চলে যাচ্ছেন, আবার নাকি যাবেন বলেছেন, আর মানুষের জীবনটা জীবন না, তাদেরকে এরকম অবহেলা করে পরিষেবা দিয়েছেন, যাদেরকে দিয়ে করানোর কথা না করেছেন। আপনার একটু মিনিমাম একটা কোনো বোধ এলো না যে আমি নিজের জীবনের জন্য কি করছি, আর অন্যদের জীবনকে আমি এরকম মানে তার সঙ্গে ছিনিমিনি খেলছি? একবারও বিবেক জাগ্রত হলো না? হ্যাঁ, আপনি নাকি বিরাট নেতা হবেন শুভেন্দু অধিকারী, উনিও বলছেন চিটিংবাজ ভাইপোকে ছাড়বো না। দর্শক বলবেন অপেক্ষা করুন একটু, আপনারা তাড়াহুড়ো করবেন না, আটঘাট বেঁধে করতে হবে, যে ধরলে যে ছাড়া না পান, কারণ এদের পুরো যা করে গেছেন রাজ্যটা না, এর পুরো বিচার হওয়া প্রয়োজন রয়েছে, ফলে যারা ভাবেন যে কবে হবে না, হবে, ওয়েট করতে হবে। পরপর তো শুনছেন সব বিষয়গুলো, আর শেষে তো শুনলেন, বললেন ওই কথাটা আটঘাট বেঁধে করতে হবে, ধরলে ছাড়া পাবেন না। তো সেটার জন্য আমরা কোথাও বুঝছি যে অপেক্ষা করছে সব দিকটা বেঁধে, কোমর বেঁধে নামার। তবে যা সব শুনছি এখনও পর্যন্ত মারাত্মক বিষয়, এইসব লোকের বাইরে থাকার কোনো অধিকার নেই। দর্শক বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।